আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর যেটা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে সেই হিস্ট্রি বিষয়ের ফার্স্ট একটা চ্যাপ্টার রয়েছে যেটা হচ্ছে পর্যটকদের দৃষ্টিতে ভারত। সেই চ্যাপ্টারটাকে নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকবে। আর আজকের এই ভিডিওতে যারা খুব দুর্বল রয়েছে, মনে করছো যে এমসিকিউ প্রশ্ন আমার দ্বারা কোনোদিনই মুখস্থ হবে না, মনে রাখতে পারবো না, কীভাবে এমসিকিউ প্রশ্নতে একটা ভালো নাম্বার তুমি পেতে পারো সেই সংক্রান্ত বিষয়ও তুমি আজকে এই ভিডিওতে আমি বলে দেবো। তো প্রথম থেকে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব যে যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছো, একটা পেন এবং একটা খাতা নিয়ে তোমরা বসে পড়ো। এরপর আমি যেভাবে পড়াবো তোমরা যদি পারো এই চার্ট আকারে কোশ্চেন্সগুলো লিখে রাখতে পারো, বা আরেকটা তোমাদের আমি দিচ্ছি যে তোমরা কোশ্চেন্স লেখো তারপর উত্তর লেখো। কিন্তু এই যে গোটা চ্যাপ্টারটাই, এটা তো ফার্স্ট পার্ট দিচ্ছি এবং এখানে শুধুমাত্র দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। খুব ছোট্ট একটা আজকের ক্লাসটা। তার আগে বলি, তো তোমরা কি করবে, কোশ্চেন ছোট করে লিখে অ্যান্সার লিখবে। তো সেটা এক পেজের মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ একটা অধ্যায় যাতে এক পেজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, মানে এক পেজের মধ্যেই লেখা হয়। সেটা অনেকাংশই ছোট ছোট করে একটা প্রশ্ন একটা উত্তর তোমাদেরকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের এই সেশনটা। আজকে আমরা কি পড়বো, যে পর্যটকদের দৃষ্টিতে ভারত। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে পর্যটক পর্যটক, তাই না? সেই পর্যটক মানে হচ্ছে যারা নাবিক রয়েছে। যারা নাবিক মানে আমরা জানি যে অনেকাংশ নাবিক রয়েছে, আমরা বলি যারা নৌকা চালায় তারা নাবিক। তো সেই সমস্ত নৌকা চালিয়েছিল তারা হচ্ছে পর্যটক, বা আমাদেরকে ইংলিশে বলা হচ্ছে ট্রাভেলার। তো এই ট্রাভেলার শব্দের অর্থ কি? পর্যটক। একটা প্রশ্ন হয়ে গেল যে ট্রাভেলার শব্দের অর্থ কি? পর্যটক। এবার এই যে পর্যটকদের দৃষ্টিতে ভারত, অর্থাৎ তাদের যে চোখদয় বা তাদের দৃষ্টিতে ভারতবর্ষ কীরকম ছিল, তো বোঝাই যাচ্ছে প্রথম যে দেওয়া আছে চ্যাপ্টারটা, সেটা থেকে বোঝা যাচ্ছে যে পর্যটকেরা যে এসেছিল তারা ভারত ভ্রমণে এসেছিল। ভারতটা কীরকম, ভারতের সমাজ সংস্কৃতি রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যে সমস্ত ধরো সেখানে কি ধর্ম রয়েছে, কীরকম জাতি, সেখানে আইন কানুন কীরকম, এই সমস্ত বিষয়কে দেখার জন্য, এছাড়া অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য যখন বাইরের অন্য দেশের বা অন্য দেশের মানুষ যখন তারা তাদের নাবিক নাবিক নিয়ে তারা বের হয়ে যায়, তখন তারা ভারতবর্ষে পৌঁছায় এবং ভারতকে দেখে তারা বিভিন্ন নানান রকমের মতামত কিন্তু দিয়ে থাকে, বিভিন্ন তাদের পুস্তাকারে বা গ্রন্থাকারে। কিন্তু তাদের যে ভারত সম্বন্ধে তাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু তারা লিপিবদ্ধ করে পুস্তাকারে বা গ্রন্থাগারে। ঠিক আছে, বোঝা গেল? তো প্রথমেই বলি যে তারা তাদের যে মতামতগুলো ছিল সেই মতামতগুলো তারা তাদের পুস্তাকারে বা গ্রন্থাগারে কিন্তু লিপিবদ্ধ করেছিল, এবং তাদের লিপিবদ্ধ সংক্রান্ত থেকেই এই প্রথম চ্যাপ্টারটার নাম কিন্তু দেওয়া হয়েছে। এবং এই পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ কীরকম ছিল তাদের নিয়ে আমি আলোচনা করব। তো এখানে রয়েছে মেনলি 5 জন পর্যটক রয়েছে। আজকে আমরা যে পর্যটক নিয়ে আলোচনা করব সেটা মেনলি 2 জন পর্যটককে নিয়ে আলোচনা করব, এবং তোমাদের একটা কথা বলবো যে এই 2 জন পর্যটকের মধ্যে যেই প্রশ্নই আসুক না কেন তুমি পেরে যাবে, শুধুমাত্র এই চারটা দেখো, অথবা তোমরা কোশ্চেন লিখে উত্তর লিখবে। আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। যারা একদমই ভাবছো যে এমসিকিউ প্রশ্ন আমার পক্ষে একদম মুশকিল, আমি একদম নাম্বার তুলতে পারবো না, তোমরা বলো প্রত্যেকটা ক্লাস, হিস্ট্রি হোক যে কোনো ক্লাস তোমরা দেখবে, ভালো ফলাফল কিন্তু হবে। তো প্রথমেই রয়েছে যে পর্যটকদের দৃষ্টিতে ভারত। প্রথমেই আমরা জানলাম যে পর্যটকেরা আসলো এবং ভারত ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য দিল। তো এটা কিন্তু অনেক বাইরের দেশের কিন্তু পর্যটকেরা এসেছিল। তো প্রথমেই বলি যে বিষয়টা হচ্ছে যে পর্যটক দৃষ্টিতে ভারতবর্ষ কীরকম ছিল এটা নিয়ে আলোচনা করবো, তাই তো? তো প্রথম যে পর্যটকটার নাম রয়েছে অলবিরুনি। সেই অলবিরুনির আগে, মানে আমাদের এই যে পর্যটক বা তাদের যে তাদের ভ্রমণটা, মানে তারা যখন এক দেশ থেকে অন্য দেশে আসে সেই যে যাত্রাটা, সেটা শুরু হয়েছিল কিন্তু অন্য দেশের মানুষজন যারা জাহাজ চালক ছিল, যারা ভারত ভ্রমণ সংক্রান্তে এসেছিল, তো তাদের যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে তারা যাত্রা শুরু করেছিল, তাদের যাত্রা শুরু করেছিল মেনলি 10ম শতকে। তো এই যে 10ম শতক রয়েছে, সেই 10ম শতকের প্রথম দিকে এসেছিলেন হচ্ছে একজন পর্যটক এসেছিলেন, তার নাম হচ্ছে মেগাস্থিনিস। তাহলে মেগাস্থিনিস প্রথম, কিন্তু 10ম শতকের যদি প্রশ্নটা আসে যে 10ম শতকের প্রথম দিকে কোন পর্যটক ভারতে এসেছিলেন, তাহলে বলবে যে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন। এরপরে যেটা বিষয় হচ্ছে প্রথম, তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল যে ট্রাভেলার শব্দের অর্থ কী।
এটা হচ্ছে পর্যটক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দশম শতকের প্রথম দিকে কোন পর্যটক ভারতে এসেছিলেন, এটা হচ্ছে মেগাস্তিনিস। এরপরে আমরা জানবো যে এই তারপরে দশম শতকের পরবর্তী সময়ে তাদের কে দেখে বা তাদেরকে অনুসরণ করে যে সমস্ত পর্যটকেরা এসেছিলেন, প্রথম হচ্ছে অলবিরুনি। অলবিরুনি একজন আরবীয় পর্যটক বা পারস্যের পর্যটক বলা হচ্ছে কেন? তো অলবিরুনি একজন হচ্ছে পারস্যের পর্যটক। পারস্য মানে কি? ইরান। তো আমরা এখন যেটা যুদ্ধ চলছে ইরান আর ইসরায়েলের মধ্যে, তো সেই ইরানি মানে পারস্যের পর্যটক ছিলেন কি? অলবিরুনি। একটা প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন হয়ে গেল যে পারস্যের পর্যটক কে ছিলেন? অলবিরুনি। তাকে আবার আরবীয় পর্যটকও বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ তাদের যে পারস্য, যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্মগ্রহণকালে মানে তিনি যখন মধ্য এশিয়ার খোয়ারিজম নামক জায়গায় 973 সালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। তোমরা যদি কেউ চার্ট আকারে লেখো তাহলে প্রথমেই হচ্ছে পর্যটক, তারপরে জন্ম ও মৃত্যু কি লিখবে? যে মধ্য এশিয়ার খোয়ারিজমে 973 খ্রিস্টাব্দে অলবিরুনি জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তার পরবর্তী সময়কালে তাদের মধ্যে একটা সাম্রাজ্য ছিল, সেই আরবীয় সাম্রাজ্য ছিল। তো আরবীয় সাম্রাজ্যের সঙ্গে এই অলবিরুনি যুক্ত থাকার কারণে এবং আরবীয় যে সমস্ত সংস্কৃতি ছিল, তাদের যে সমস্ত পড়ালেখা ছিল বা ভাষা ছিল, সেই ভাষার সঙ্গে তিনি মূলত যুক্ত ছিলেন কে? অলবিরুনি। তো তাদের যে ভাষার সঙ্গে বা আরবীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে আরবীয় পর্যটকও বলা হচ্ছে বা আরবীয় পণ্ডিতও কিন্তু তাকে বলা হয়। তো প্রথম দিকে হচ্ছে যদি প্রশ্ন আসে যে পারস্যের পর্যটক অথবা যদি আসে আরবীয় পর্যটক কে ছিলেন, তাহলে সেটা হচ্ছে অলবিরুনি। প্রশ্নটা আসতে পারে 4 নম্বর প্রশ্ন যে অলবিরুনি কবে কোথায় জন্মগ্রহণ করেন? তাহলে 973 খ্রিস্টাব্দে খোয়ারিজমে তিনি মধ্য এশিয়ার খোয়ারিজমে তিনি জন্মগ্রহণ করেন। এরপর তার মৃত্যু হয় কবে? মৃত্যু হয়েছিল 1048 সালে তিনি মৃত্যুবরণ করেন। কোথায়? গজলি। গজলি মানে কি? যেখানে আফগানিস্তানের একটি অঞ্চলের নাম হচ্ছে গজলি, সেই গজলিতে তিনি হচ্ছে তার মৃত্যু হয়। তো তার মৃত্যু কবে হয়, কোথায় হয়, এটা লিখবে। 5 নম্বরের প্রশ্ন। এবার আসি যে ভারতে আগমন, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করলেন, তিনি পর্যটকের নাম জানলাম অলবিরুনি, তিনি কবে জন্মগ্রহণ করলেন, কোথায় জন্মগ্রহণ করলেন, কবে মৃত্যু হলো, সমস্ত কিছু জানলাম। এবার আসি যে তিনি ভারতে কবে এসেছিলেন। তো প্রথমেই দেখি যে সুলতান মাহমুদ যখন খোয়ারিজম দখল করে তখন তাকে নিয়ে আসে 1017 খ্রিস্টাব্দে। এখানে একটা গল্প বলি যে সুলতান মাহমুদ যিনি ছিলেন তিনি একজন রাজা ছিলেন। তো তিনি তার সাম্রাজ্যটা বৃদ্ধি করার জন্য বা তার যে সাম্রাজ্যটা বড় করার জন্য, তার শক্তি বৃদ্ধি করার জন্য তিনি কি করেন? তিনি হচ্ছে এই খোয়ারিজম নামক জায়গাটা কিন্তু দখল করে নিয়েছিলেন। তিনি দখলের জন্য আসেন। এবার যখন তিনি সুলতান মাহমুদ যখন খোয়ারিজম জায়গাটা যখন দখল করে নিয়েছিল, তখন কি হয়েছিল? তিনি দেখতে পেলেন একজন মস্ত বড় পণ্ডিত, একজন জ্ঞানী গুণী পণ্ডিতকে দেখতে পেলেন। পণ্ডিতকে অলবিরুনি। তিনি কিন্তু আরবি ভাষায় দক্ষ ছিলেন। তিনি অনেক বিষয়ে লিপিবদ্ধ, তিনি অনেক বিষয়ে কিন্তু গ্রন্থ লিখতেন। তো তিনি অনেক বড় শিক্ষিত হওয়ার কারণে সেই সুলতান মাহমুদ তিনি ভাবেন যে তাকে যদি রাজসভায় রাখা যায় তাহলে কিন্তু ভালো হবে, কারণ তিনি যেহেতু শিক্ষিত মানুষ। তো তার জন্য কি করেন? সেই সুলতান মাহমুদ তিনি হচ্ছে কাকে নিয়ে আসেন? সেই সুলতান মাহমুদ হচ্ছে সেই অলবিরুনিকে ভারতে নিয়ে আসেন। কবে? 1017 খ্রিস্টাব্দে, মানে 11 শতকে। তাহলে 11 শতকে অলবিরুনি ভারতে আসেন। প্রশ্নটা যদি আসে যে অলবিরুনি কবে ভারতবর্ষে পা রাখেন বা এসেছিলেন, তাহলে উত্তরটা হবে 11 শতকে, অর্থাৎ 1017 খ্রিস্টাব্দে অলবিরুনি কিন্তু ভারতে এসেছিলেন। এরপরে হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ। এই যে তিনি ভারতে আসলেন, অলবিরুনি যে ভারতে আসার পর তিনি ভারত ভ্রমণ করলেন, তিনি বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন অঞ্চলে তিনি গেলেন, তারপরে নানা মতামত তিনি পোষণ করেছেন। তার পাশাপাশি তার তিনি যে ভারত ভ্রমণ সংক্রান্ত যে সমস্ত অভিজ্ঞতাগুলো ছিল, সেই অভিজ্ঞতাগুলো তিনি লিপিবদ্ধ করেছিলেন তার গ্রন্থে। তার গ্রন্থটার নাম কি? তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ। তাহলে তহকিক ই হিন্দ আর একটা হচ্ছে কিতাব উল হিন্দ নামক গ্রন্থে তিনি কিন্তু তার ভারত ভ্রমণ সংক্রান্ত যে সমস্ত তার মতামত রয়েছে, তার ধারণা রয়েছে, তিনি যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছেন, সে সমস্ত কিছু বিষয় কিন্তু লিপিবদ্ধ করেছিলেন এই কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ নামক গ্রন্থে। এবং এই যদি আসে যে অলবিরুনির লেখা উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি, 4টা অপশন দিয়ে দিল। তো তোমাকে বললো যে কোন, তাহলে কি হবে? যে তহবক ই হিন্দ,
তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ হচ্ছে অল বিরুনির উল্লেখযোগ্য গ্রন্থ। এবং যদি বলে যে কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ গ্রন্থে মোট কটি অধ্যায় রয়েছে, তাহলে এখানে উত্তরটা হবে 40টি অধ্যায় রয়েছে। এবং তিনি যেহেতু আরবীয় পণ্ডিত ছিলেন, আরবি পণ্ডিত ছিলেন, তাই এই যে গ্রন্থগুলিকে রয়েছেন এই গ্রন্থগুলিকে তিনি আরবি ভাষায়, আরবীয় ভাষায় কিন্তু লিখেন। ঠিক আছে, তাহলে 3টা প্রশ্ন এখান থেকে হয়ে গেল যে তার গ্রন্থের নাম কি, কটি অধ্যায় রয়েছে এবং এটা কি ভাষায় লেখা হয়েছিল। তাহলে লেখা হয়েছিল আরবি ভাষায়। তাহলে এই 3টা পয়েন্ট যারা লিখবে এইভাবে চার্ট আকারে, আমি তোমাদের বলবো যেভাবে তোমাদের পড়তে সুবিধা হয়, যেভাবে তুমি বুঝো যে আমার এক্ষেত্রে আমাদের ভালো হবে পড়াটা, আমি মনে রাখতে পারবো, সেইভাবেই তুমি লিখবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে প্রথমেই লিখবে পর্যটক জন্ম মৃত্যু ভারতে আগমন উল্লেখযোগ্য গ্রন্থটা কি। এবার তাকে উপাধি দেওয়া হয়েছিল, যখন তিনি ভারত ভ্রমণে এসেছিলেন তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল কি, ফাদার অফ মডার্ন জেডিওসি। তাকে এই উপাধিটা কেন দেওয়া হয়েছিল? তাহলে যদি বলা হয় যে ফাদার অফ মডার্ন জেডিওসি কাকে বলা হয়, তাহলে এই প্রশ্নটার উত্তর হবে অল বিরুনিকে। কেন? কারণ তিনি প্রথম ভারতে এসেছিলেন এবং ভারত ভ্রমণে এসে তিনি ভারতের নানান সম্পর্কে কিন্তু তিনি কী করেন, তার যে মতামত তিনি কিন্তু সর্বপ্রথম তিনি কিন্তু গ্রন্থাগারে কী করেছিলেন, প্রকাশ করেছিলেন। সেই জন্য তাকে ফাদার অফ মডার্ন জেডিওসি বলা হয়। এছাড়া অন্যান্য বিষয়ে তিনি হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করার কারণে তিনি হচ্ছে তাকে ফাদার অফ মডার্ন জেডিওসি উপাধিটা দেওয়া হয়েছিল। উপাধি মানে কি, তাকে ডাকা হয়েছিল। এরপরে কি, বিরুনি কথার অর্থ কি? এই যে অল বিরুনি নামটা রয়েছে, অল বিরুনি, এই বিরুনি শব্দের অর্থ কি? বিরুনি শব্দের অর্থ হচ্ছে উড়াগত, হস্যৌ রয়াকারে রা গত, উড়াগত। এরপরে আমি লিখেছি যে এক্সট্রা ইনফরমেশন যেগুলো বাড়তি প্রশ্নগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে পড়তে হবে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিছু আমার নোটে আবার ইম্পর্টেন্ট প্রশ্ন লিখে দিয়েছি, যেহেতু তোমাদের এই এমসিকিউ প্রশ্নে 5 ধরনের প্রশ্ন থাকবে, বিবৃতি ব্যাখ্যা থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, সত্য মিথ্যা নির্ণয় করো এটা থাকবে। ঠিক আছে, আবার সিম্পল কোশ্চেন্স থাকবে। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদের আমার যে আমি যে নোটটা তৈরি করেছি সেখানে আমি সমস্ত রকমের প্রশ্ন দিয়ে দিয়েছি, তোমরা ওগুলো প্র্যাকটিস করবে, দেখবে পেরে যাবে। তো এরপরে কি আসি এক্সট্রা ইনফরমেশনে, যে পতঞ্জলি ব্যাকরণ বা চিকিৎসা জ্যোতির্বিজ্ঞানমূলক গ্রন্থকে আরবি ভাষায় অনুবাদ কে করেন? কি বলেছে, পতঞ্জলির যে ব্যাকরণটা রয়েছে বা চিকিৎসা জ্যোতির্বিজ্ঞানমূলক যে সমস্ত গ্রন্থগুলো ছিল, চিকিৎসা জ্যোতির্বিজ্ঞানমূলক যে সমস্ত গ্রন্থ রয়েছে সেই সমস্ত গ্রন্থ তো কি ছিল, অন্যান্য ভাষায় ছিল। তো আরবি ভাষায় অনুবাদ করেছিলেন কি, এটা হচ্ছে অল বিরুনি। তাহলে আরবি ভাষায় অনুবাদ করেছিলেন অল বিরুনি। এবং তিনি যখন ভারতে এসেছিলেন তখন তিনি 4টা বর্ণ অর্থাৎ চতুর্বর্ণ প্রথা কিন্তু উল্লেখ করেছেন। চতুর্বর্ণ প্রথা কি, যখন তিনি ভারত ভ্রমণে এসেছিলেন তিনি দেখতে পেলেন যে ভারতে শুধুমাত্র একটি জাতি নয়, 4টে জাতি রয়েছে, 4টে বর্ণ রয়েছে। বর্ণ মানে জাতি, তো কি কি, ব্রাহ্মণ, ধর্মবৈশ্য, শূদ্র। ঠিক আছে, এই সমস্ত জাতিগুলো তিনটা বললাম, আরেকটা জাতি। তো এরকম ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ঠিক আছে, এই জাতিগুলো রয়েছে। তো এই জাতিগুলো তিনি হচ্ছে, তাহলে কি জাতিগুলো সম্বন্ধে তিনি ধারণা লাভ করেন এবং এটা তিনি চতুর্বর্ণ প্রথা বলে উল্লেখ করেছিলেন। তাহলে চতুর্বর্ণ প্রথা কথা কে উল্লেখ করেছিলেন? এটা হচ্ছে অল বিরুনি উল্লেখ করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপরে আমি বিরুনি কথার, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তিনি হচ্ছে পারস্যের পর্যটক কে ছিলেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার শ্লেচ্য বা অস্পৃশ্য কথাটি কে উল্লেখ করেছিলেন? অস্পৃশ্য বা শ্লেচ্য কথাটি উল্লেখ করেছিলেন কে? সেটা হচ্ছে অল বিরুনি। তিনি যখন ভারত ভ্রমণে এসেছিলেন তারপরে শ্লেষ্য বা অস্পৃশ্য একটা জাতি বলে রয়েছে, সেই জাতিটাকে তিনি দেখতে পেয়েছিলেন এবং তিনি তার গ্রন্থে যে রয়েছে সেখানে তিনি শ্লেষ্য বা অস্পৃশ্য কথাটি কিন্তু উল্লেখ করেছেন। মানে যেখানে ভারত ভ্রমণ সংক্রান্ত মতামতগুলি লিপিবদ্ধ করেছিলেন সেখানেই তিনি অস্পৃশ্য কথাটি মানে ব্যবহার করেছিলেন। তো অস্পৃশ্য বা শ্লেষ্য কথাটি কে উল্লেখ করেছিলেন? সেটা হচ্ছে অল বিরুনি। এরপরে হচ্ছে যে অল বিরুনি যখন ভারতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে হিন্দুরাও বাদিক থেকে ডান দিকে লেখেন। তাহলে কে বলেছিলেন যে হিন্দু সমাজের মানুষেরাও বাদিক থেকে ডান দিকে লেখেন? এটা কে বলেছিলেন? অল বিরুনি বলেছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও তিনি যখন ভারতে এসেছিলেন তখন তিনি দেখতে পান ব্রাহ্মণদের মধ্যে প্রচলিত যে উত্তর ভারতে যে সমস্ত ব্রাহ্মণরা ছিল তারা সবসময় তো লিখতো ব্রাহ্মণরা, তো তাদের লেখার জন্য ব্যবহার করতো কি, গাছের ছাল। মানে উত্তর ভারতের যে পণ্ডিতরা লিখেছিলেন সেটা হচ্ছে গাছের ছাল দিয়ে।
যাকে ভুজ বলা হয়। প্রশ্নটা এভাবে আসবে যে অলবিরুনি ভারত ভ্রমণে এসে তিনি দেখতে পান যে উত্তর ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করত কি, গাছের ছাল। এটাকে কি বলা হয়? দেবে অনেকগুলো অপশান দেবে, তাহলে এটাকে কি বলা হয়? ভুজ বলা হয়। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে কি দক্ষিণ ভারতের যে সমস্ত পণ্ডিতরা রয়েছেন তারা কি ব্যবহার করত? তারা হচ্ছে তালপত্র, মানে তাল গাছে যে সমস্ত পাতা রয়েছে সেই পাতাগুলো দিয়ে তারা কিন্তু লিখতেন। তো দক্ষিণ ভারতের যে সমস্ত ব্রাহ্মণরা ছিলেন তারা কিন্তু তাল পাতা বা তালপত্র কিন্তু তাদের লেখার জন্য ব্যবহার করতেন। এরপরে হচ্ছে ভাষা ব্রাহ্ম। এবার অলবিরুনি তো তিনি আরবীয় পণ্ডিত ছিলেন। তিনি যখন ভারতবর্ষে এসেছিলেন তখন তিনি যে ভাষা বিষয়ে তিনি সক্রিয় ছিলেন বা তিনি পারতেন না, সেই ভাষাটা হচ্ছে সংস্কৃত ভাষা। সেই সংস্কৃত ভাষাটা যখন তিনি পারতেন না তখন ভারতে এসে তিনি হচ্ছে সংস্কৃত ভাষাটা ব্রাহ্মণদের কাছ থেকে হচ্ছে শেখেন। তো যদি বলে যে কোন পর্যটক ভারতে এসে সংস্কৃত ভাষা শেখেন, তাহলে এই প্রশ্নটার উত্তরটা হবে হচ্ছে অলবিরুনি। তাহলে এই প্রশ্ন থেকে মানে অলবিরুনি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেগুলো আমি বলে দিলাম, ঠিক আছে? এর মধ্য থেকে তোমরা এগুলোই পড়বে, আর আমি কয়টা আমার নোট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি যেগুলো তোমরা কিন্তু খাতায় লিখে দেবে এবং তোমরা পড়বে। আরেকটা কথা বলি, এমসিকিউ প্রশ্ন কিন্তু যাই হোক না কেন তুমি যদি নাও পারো না, তুমি প্রতিদিন একবার করে রিভাইজ করো। আমি যেভাবে বললাম যদি তোমাদের কঠিন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো আমি আমার নোট থেকে কিছু কিছু প্রশ্ন লিখেছি সেগুলো বলে দিব। সেটা হচ্ছে অলবিরুনিকে নিয়েই বলবো। তো অলবিরুনি জায়গায় তোমরা কি করবে, তোমরা হচ্ছে লিখে নেবে। আর তোমরা যে নোটটা বানাবে না সেটা হচ্ছে এইভাবে বানাবে, ঠিক আছে? এইভাবে আমি যে লিখে দিয়েছি এইভাবেই বানাবে। আর অলবিরুনিকে নিয়ে কয়টা প্রশ্ন বলে দিচ্ছি, শোনো। তো প্রথমেই অলবিরুনি কার হাতে বন্দী হয় এবং কবে হয়? 1017 খ্রিস্টাব্দে গজলির শাসক সুলতান মাহমুদের হাতে বন্দী হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে অলবিরুনি কার হাতে বন্দী হয়, সুলতান মাহমুদের হাতে। অলবিরুনির কাছে ভারতবর্ষের সমগ্র মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ কারা ছিল? ব্রাহ্মণরা ছিল। আরেকটা প্রশ্ন বলি যে এখানে যে আমি বললাম যে চতুর্বর্ণ প্রথা, এই চতুর্বর্ণ প্রথার সবচেয়ে সর্বোচ্চ স্তরের যে মানুষেরা ছিল তারা হচ্ছে ব্রাহ্মণরা, ঠিক আছে? তাহলে এখানেই যে রয়েছে সেটা এটা প্রশ্নটা। তারপরে অলবিরুনির কাছে ভারতবর্ষের সমগ্র মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ কারা ছিল? ব্রাহ্মণরা ছিল। বিরুনি শব্দের অর্থটা বলে দিলাম, উরাগত। তারপরে হচ্ছে উরাগত একটা কি শব্দ? এটা হচ্ছে একটি ফার্সি শব্দ বা ফরাসি শব্দ। অলবিরুনি বর্ণনা অনুসারে ভারতীয়দের কয়টি বিবাহ স্বীকারী ছিল, মানে ভারতীয়রা কয়টা বিবাহ করতে পারতেন? এটা হচ্ছে 4টা বিবাহ। সতীদাহ প্রথা, মানে স্বামীর সাথে স্ত্রীকেও মরতে হবে, সেই প্রথা উল্লেখ করেছিলেন কোন পর্যটক? এটা হচ্ছে অলবিরুনি। বর্ণচুদ্ধের নিম্ন স্তরে কারা ছিল? অচ্ছুদ্রা ছিল। এরপরে নিম্নলিখিত কোন ভাষা অলবিরুনি ভারতের সংস্কৃত, পালি, প্রাকৃত সাহিত্যগুলি অনুবাদ করেন? মানে তিনি যে সমস্ত যদি আসে যে আরবি ভাষায় অনুবাদ করেন তাহলে সেটা মানে কি? অলবিরুনি, কারণ যেহেতু তিনি আরবীয় পণ্ডিত ছিলেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা এর সাথে সাথে যেগুলো আমি পড়ালাম এর সাথে সাথে এগুলোও অ্যাড করে পড়ো, ঠিক আছে? রেজাল্ট তোমাদের ভালো হবে এটুকু আমি বলতে পারি। চলো এরপরে আমরা পড়বো হচ্ছে মার্কো পোলো, যে পর্যটকটা ছিলেন তার তিনি কি বলেছেন তার সংক্রান্ত আমরা পড়বো, তার জীবনী পড়বো। তার সাথে সাথে তিনি ভারত সংক্রান্ত বিষয়ে কি বলেছিলেন সেটা তো জানার আগ্রহ রয়েছে, সেটাও আমরা পড়বো। তো চলো আলোচনা করবো। প্রথমটা হচ্ছে যে অলবিরুনিকে নিয়ে তো আমরা আলোচনা করবো, এবার আমরা আলোচনা করব হচ্ছে মার্কো পোলোকে নিয়ে। এই মার্কো পোলো একজন পর্যটক ছিলেন এবং তিনি কোন দেশের পর্যটক ছিলেন? দেখো প্রথমেই যেটা থেকে পড়লাম সেটা হচ্ছে তিনি ইরান থেকে এসেছিলেন। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে তিনি কোন দেশ থেকে এসেছিলেন? তিনি হচ্ছে মার্কো পোলো, পর্যটকটার নাম হচ্ছে মার্কো পোলো এবং তিনি ইটালি থেকে এসেছিলেন। সিবিএসই বোর্ডের দেওয়া 2023-এর প্রশ্ন, তার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো ফার্স্ট মার্কো পোলোকে নিয়ে প্রশ্ন হচ্ছে যে মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন? মার্কো পোলো হচ্ছে ইটালির পর্যটক ছিলেন। এবং তারপরে হচ্ছে জন্ম ও মৃত্যু। মার্কো পোলো 1254 সালে ইটালির ভেনিস শহরে বা জেনুয়া শহরে 1324 জেনুয়া শহরে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। তাহলে মার্কো পোলো 1254 সালে তিনি ইটালির ভেনিস শহরে জন্মগ্রহণ করেন। তাহলে মার্কো পোলো কোথায় কবে জন্মগ্রহণ করেন? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মার্কো পোলো হচ্ছে 1324 সালে, তাহলে মার্কো পোলোর মৃত্যু হয়েছিল 1324 সালে, মার্কো পোলো মারা যান। তো ভারতে যখন তার জন্ম হলো 1254 সালে মার্কো পোলো জন্মগ্রহণ করলেন ইটালির জেনোয়া শহরে বা ভেনিস শহরে মার্কো পোলো জন্মগ্রহণ করলেন। এরপর জন্মগ্রহণ করার পর তার
পাঠ্যক্রম শেষ করার পর তিনি যখন বড় হলেন তিনি তখন ভারতে কত সালে এসেছিলেন? তো প্রথমে ত্রয়োদশ শতকের শেষ ভাগে যখন দক্ষিণ ভারতে পাণ্ড্য রাজবংশ ছিল তখন এসেছিল, অর্থাৎ ত্রয়োদশ শতকে। ঠিক আছে, তো ত্রয়োদশ শতক মানে হচ্ছে 13 শতক। সেই 1324-25 এরকম 1327 এরকম সময়ে তিনি কি করেন, তিনি হচ্ছে ভারতে, মানে এই যে ভারতবর্ষটা ছিল, ভারতবর্ষের নিচের দিকটা, সেই ভারতবর্ষের দক্ষিণ দিকে, মানে দক্ষিণ দিকে যখন এটা একটা সিংহল রাজ্য, তো সিংহল রাজ্য যখন পাণ্ড্য রাজাদের অধীনে ছিল, এই সিংহল রাজ্যটা যখন পাণ্ড্য রাজাদের অধীনে ছিল তখন তিনি ভারতে এসেছিলেন। তাহলে কোন পর্যটক দক্ষিণ ভারতে পাণ্ড্য রাজবংশের নেতৃত্বাধীনে বা সময়কালে এসেছিলেন? তাহলে সেটা হচ্ছে মার্কো পোলো। তিনি পাণ্ড্য রাজাদের, যখন সিংহল রাজ্যটা পাণ্ড্য রাজাদের, এই যে রাজ্যটা রয়েছে সিংহল রাজ্যটা ভারতবর্ষের বাইরে, সেই রাজ্যটা যখন ছিল, তার যে সিংহল রাজ্যটা যখন পাণ্ড্য রাজাদের অধীনে ছিল তখন মার্কো পোলো তিনি হচ্ছে ভারতে এসেছিলেন। এর পরবর্তী সময় হচ্ছে যে মার্কো পোলো দ্য ট্রাভেলস, মানে উল্লেখযোগ্য গ্রন্থ, অর্থাৎ মার্কো পোলো যখন ভারত ভ্রমণে এসেছিলেন তখন তিনি নানান তার অভিজ্ঞতা তার সঞ্চয় হয়েছিল, তার মধ্যে বিভিন্ন অভিজ্ঞতা সক্রিয় থেকে গেছিল। তো সেই রকম অভিজ্ঞতা তিনি তার পুস্তকে বা গ্রন্থাকারে প্রকাশ করেন, এবং তার এই ভারত ভ্রমণ সংক্রান্ত যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থটার নাম হচ্ছে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো গ্রন্থটি কার লেখা? তাহলে এটা বলবে মার্কো পোলোর লেখা। তাহলে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো, মার্কো পোলো যদি বলে মার্কো পোলো তাহলে এখানে নামের সাথে জড়িত, কার লেখা? মার্কো পোলোর লেখা। এরপরে তারপরে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন রয়েছে। তার আগে মার্কো পোলো যখন তিনি হচ্ছে, আমরা দেখলাম যে সিংহল রাজ্য যখন পাণ্ড্য রাজাদের অধীনে ছিল তখন তিনি মূলত এসেছিলেন। এবার যখন তিনি প্রথমবার এসেছিলেন হচ্ছে করমণ্ডল উপকূলে। তার আগে বলি যে মার্কো পোলো যে ডাকনাম ছিল, তাকে যে যে নামে ডাকা হতো সেটা হচ্ছে মিলি ওয়ান। সেই মিলি ওয়ান, তাহলে মিলি ওয়ান কার ডাকনাম ছিল? সেটা হচ্ছে মিলি ওয়ান কার ডাকনাম ছিল? সেটা হচ্ছে মার্কো পোলোর নাম ছিল মিলি ওয়ান। এবং তিনি কোন পর্যটক রেশম পথ পাড়ি দিয়ে এসেছিলেন, চীনে এসেছিলেন? তো প্রথমেই মার্কো পোলো বলি, মার্কো পোলো প্রথম দিকে তিনি রেশম পথ, রেশম পথ মানে বাণিজ্য পথ, যেই পথটা একটা দেশ, মানে একটা দেশের সাথে অন্য দেশকে সংযুক্ত রাখে, ঠিক আছে, সেই রাস্তা সেই জলপথ পাড়ি দিয়েছিলেন কি, পাড়ি দেন এবং চীনে এসেছিলেন কি, সেটা হচ্ছে মার্কো পোলো। তিনি হচ্ছে প্রথম রেশম পথ পাড়ি দিয়েছিলেন। যদি প্রশ্ন আসে কোন পর্যটক সর্বপ্রথম রেশম পথ পাড়ি দিয়েছিলেন, তাহলে উত্তরটা হবে মার্কো পোলো। তিনি সর্বপ্রথম বাণিজ্য পথ পাড়ি দিয়েছিলেন। এরপর হচ্ছে চীনের সম্রাট যে কুবলাই খান রয়েছে, সেই কুবলাই খানের দরবারে বেশি দিন কাটালেন। তাহলে চীনের যে সম্রাট ছিলেন, তারপরে চীনে এসেছিলেন, এবং চীনের যে সম্রাট ছিলেন কুবলাই খান, তার দরবারে কিন্তু বেশি দিন কাটিয়েছিলেন কি, সেটা হচ্ছে এই মার্কো পোলো। তিনি যখন সেই চীনে এসেছিলেন এবং চীনের যে সম্রাট ছিলেন কুবলাই খান, তার দরবারে মার্কো পোলো বেশি দিন, অনেক দিন ধরে থেকেছিলেন। তাহলে মার্কো পোলো কার দরবারে বেশি দিন কাটিয়েছিলেন? প্রশ্নটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে কুবলাই খানের দরবারে। তারপরে তিনি চীনে এসেছিলেন। এরপর কি তিনি করমণ্ডল উপকূলে এসেছিলেন। ভারতবর্ষের উপরে রয়েছে চীন, তারপরে তিনি আবার বাণিজ্য পথ বা সমুদ্র পথে করে তিনি হচ্ছে করমণ্ডল উপকূলে এসেছিলেন। করমণ্ডল উপকূলে এসেছিলেন কত? 1292 সালে কিন্তু তিনি করমণ্ডল উপকূলে এসেছিলেন, মানে ভারতবর্ষের এই দিকটা, মানে বিপরীত দিকটা, এই করমণ্ডল উপকূলে কিন্তু তিনি এসেছিলেন। করমণ্ডল উপকূলে তিনি এসেছিলেন কত সালে? তাহলে 1292 তিনি করমণ্ডল উপকূলে কিন্তু এসেছিলেন। এরপর তিনি হচ্ছে মালাবার উপকূল, মালাবার উপকূল মানে সেই করমণ্ডল উপকূলের বিপরীত দিকটা যে রয়েছে সেটা হচ্ছে মালাবার উপকূল। সেই মালাবার উপকূলে তিনি এসেছিলেন। এরপর করমণ্ডল উপকূল থেকে মালাবার উপকূলে এসেছিলেন, এবং মালাবার উপকূলকে নিয়ে তিনি যে মতামত পোষণ করেছেন সেটা হচ্ছে আদা, গোলমরিচ, চিনি পাওয়া যেত। তাহলে কোথায় আদা, গোলমরিচ, চিনি পাওয়া যেত? সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে মালাবার উপকূলে। বা প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে যে মালাবার উপকূলে চিনি, আদা, গোলমরিচ এই সমস্ত পাওয়া যেত, এই সংক্রান্ত বিষয়ে ধারণা কে বলেছিলেন বা কে ধারণা দিয়েছিলেন? সেটা হচ্ছে মার্কো পোলো। তারপরে তিনি মাবোর রাজ্যে আসেন, মানে আমি যেটা বললাম যে সিংহল রাজ্যে। তো প্রথমেই তিনি করমণ্ডল উপকূলে এসেছিলেন, করমণ্ডল উপকূল থেকে মালাবার উপকূলে এসেছিলেন, 1 নম্বর এটা, 2 নম্বর মালাবার উপকূল। তারপরে তিনি সিংহলে আসেন, মানে এই যে দেশটা রয়েছে এখানে তিনি এসেছিলেন, এই সিংহল রাজ্যে তিনি কিন্তু এসেছিলেন। মানে সিংহল রাজ্যে আসার পর তিনি হচ্ছে
সিংহল রাজ্যকে নিয়ে যে সমস্ত মতামত তিনি পোষণ করেছিলেন সেই সমস্ত মতামতগুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের বোর্ড এক্সামে আসতে পারে, আসার চান্স অনেকাংশই বেশি। সেটা হচ্ছে যে প্রথম রপ্তানিকৃত দ্রব্য, মানে এই যে সিংহল রাজ্যের, প্রশ্নটা আসবে সিংহল রাজ্যের রপ্তানিকৃত দ্রব্য কি ছিল। সেটা হচ্ছে কি দ্রব্য মুক্তা, মানে সেখানকার রপ্তানিকৃত দ্রব্য মানে রপ্তানি করা হতো, মানে বিক্রি করা হতো কি, সেটা হচ্ছে মুদ্রা বা দ্রব্য মুক্তা। এরপরে সেই সিংহল রাজ্যকে মাবর রাজ্য বলেছেন, মানে সেই সিংহল যে রাজ্যটা রয়েছে সেই রাজ্যকে মাবর রাজ্য কে বলেছেন, সেটা হচ্ছে মার্কো পোলো। যখন তিনি সিংহল রাজ্যে গিয়েছিলেন তখন তিনি সেই সিংহল রাজ্যকে মাবর রাজ্য বলেছেন। এবং এই যে মাবর শব্দটা, এই শব্দটা একটি কি শব্দ, এই শব্দটা হচ্ছে একটি আরবি শব্দ। তাহলে মাবর শব্দটি কি শব্দ, একটা আরবি, ফার্সি, হিন্দি না ইংরেজি, তাহলে এটা একটা আরবি শব্দ। এরপরে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলেছেন হচ্ছে মাবর প্রদেশকে, মানে সেখানেই যেহেতু মুক্তা পাওয়া যায় তাই সবচেয়ে ধনী প্রদেশ বলেছেন সেই মাবর রাজ্যকে। কে বলেছেন, সেটা হচ্ছে সেই মার্কো পোলো। মার্কো পোলো তিনি হচ্ছে মাবর প্রদেশকে সবচেয়ে ধনী রাজ্য বলে কিন্তু ঘোষণা করেছেন বা বলেছেন। এরপরে পাণ্ড্য রাজ্যের মানুষদের নগ্ন বলে বা পাণ্ড্য রাজ্যের মানুষদেরকে নগ্ন বলে উল্লেখ করেছেন কে, সেটা হচ্ছে সিংহল। আচ্ছা, সিংহল বা মাবর রাজ্য বলেছেন, তো সেই মাবর রাজ্যের যে সমস্ত মানুষেরা ছিলেন তারা সবসময় পোশাক আশাক কিন্তু পরতো না, তো তাদের নগ্ন বলে উল্লেখ করেছেন কি মার্কো পোলো। তখন যখন তিনি সেখানে যান সেখানকার কালচার সংস্কৃতির সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি সেই মাবর রাজ্যের মানুষদেরকে নগ্ন বলে উল্লেখ করেছেন। কি করেছেন, তাহলে মার্কো পোলো করেছেন। এরপরে এগুলো তো হয়ে গেল, তখন যখন তিনি সেই সিংহল রাজ্যে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন। তাহলে প্রথমবার গিয়েছিলেন তিনি চিনে এসেছিলেন, তারপরে করমণ্ডল উপকূলে 1292 এসেছিলেন, তারপরে তিনি মালাবার উপকূলে যান, মালাবার উপকূলে তিনি আদা, গোলমরিচ, চিনি পাওয়া যেত এটা বলেছিলেন, তারপরে তিনি সিংহল রাজ্যে এসেছিলেন। এখানে যখন আসেন তখন এখানের কিছু সাংস্কৃতিক তিনি কিছু মতামত দিয়েছিলেন, সেই মতামতগুলো এখানে রয়েছে। এরপরে এক্সট্রা ইনফরমেশনে যদি যাই, সেটা হচ্ছে তিনি আরব দেশ থেকে ঘোড়া সংগ্রহের কথা বলেছিলেন, মানে আরব দেশ যে রয়েছে সেখান থেকে ঘোড়া সংগ্রহ করা হতো, এই কথা কে বলেছেন, সেটা হচ্ছে মার্কো পোলো বলেছিলেন। নীল ও তুলা চাষ কোথায় হয়, সেটা হচ্ছে গুজরাটে। সেটা কে বলেছেন, সেটা হচ্ছে মার্কো পোলো বলেছিলেন যে নীল তুলা চাষ করা হয় কোথায়, সেটা হচ্ছে গুজরাটে। এরপরে তিনি হচ্ছে ভেনিসে প্রত্যাবর্তন করেন, যেহেতু তিনি ইটালির ভেনিস শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই তার জন্মস্থানে তিনি ফিরে গিয়েছিলেন। কবে, 1295 তিনি কিন্তু ভেনিসে প্রত্যাবর্তন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এর আর দুটো প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে যে মালাবার উপকূলে, তো প্রথমেই দেখলাম যে করমণ্ডল উপকূলে গিয়েছিলেন, সেই করমণ্ডল উপকূলে যাওয়ার পর তিনি কিন্তু কায়ল, মানে করমণ্ডল উপকূলের যে আছে সেখানে একটা অঞ্চল, সেই কায়লে কিন্তু তিনি দুবার পদার্পণ করেছিলেন। তাহলে মার্কো পোলো কোথায়, কোন বন্দরে দুবার পদার্পণ করেছিলেন, সেটা হচ্ছে কায়লে তিনি দুবার পদার্পণ করেছিলেন, মানে সেখানে তিনি দুবার গিয়েছিলেন। এটা একটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোথায় দুবার পদার্পণ করেছিলেন, কায়ল, এই কায়লে কিন্তু তিনি দুবার পদার্পণ করেছিলেন। তাহলে মার্কো পোলোকে নিয়ে যে সমস্ত প্রশ্ন আমি এখানে রেখেছি সেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে আমি কিছু প্রশ্ন আমার নোটে অন্তর্ভুক্ত করেছি এবং সেই প্রশ্নগুলো আমি এখন তোমাদের সামনে বলবো। তো প্রথমে এই যে কোশ্চেনগুলো রয়েছে এর পাশাপাশি তোমরা আমি যে আমার নোটের প্রশ্নগুলো দেবো সেগুলোও তোমরা কিন্তু অ্যাড করে নেবে এবং পাশাপাশি পড়া শুরু করবে। তো মার্কো পোলোকে নিয়ে আমি যে নোটে যে সমস্ত প্রশ্ন আমি রেখেছি সেটা হচ্ছে মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতে নারী সমাজের প্রচলিত যে সামাজিক প্রথাটির কথা জানতে পারা যায় তা হলো সতীদাহ প্রথা। এবং এটা 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট নীল রং তৈরি হয়, সেটা হচ্ছে কুইলন রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে নীল রং কিন্তু উৎপাদিত হয়। এখানে রয়েছে কুইলন রাজ্যটা। এরপরে রয়েছে খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছিলেন কে, তাহলে খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে উল্লেখ করেছিলেন মার্কো পোলো। মার্কো পোলো কবে ভেনিসে প্রত্যাবর্তন করেন, 1295 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
কোন প্রণালী অতিক্রম করে মার্কো পোলো ভারতের মূল ভূখণ্ডে পৌঁছেছিলেন? পক প্রণালী। সেই পক প্রণালী যখন তিনি অতিক্রম করেছিলেন তখন কিন্তু তিনি ভারতে এসেছিলেন। একটা প্রণালী রয়েছে যেটা মানে অন্য দেশের সঙ্গে যাওয়া আসা, সেই প্রণালীটা অতিক্রম করে তিনি মূলত ভারত যে মূল ভূখণ্ড রয়েছে সেখানে তিনি কিন্তু পৌঁছেছিলেন। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। তোমরা কিন্তু বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে খুব শীঘ্রই জানাবে, কারণ পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই, দেখতে দেখতেই দিনগুলো চলে যাবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যেভাবে প্রশ্নগুলো যদি নাও লাগে তাও আমি যেভাবে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো লিখে কিন্তু পড়বে। আর লাইক কমেন্ট করা দায়িত্ব করো, যদি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? পাশে থেকো। অল দ্য বেস্ট সবাইকে। এরপরে নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ সবাইকে।